এখনই কি বাঘ আছে বলছে? এখন বাঘ কালকে রাত্রে কি ধনচিকে পারি যাইলো, হ্যাঁ, আবার পারি চলে আসছি, আবার পারি চলে আসছি। ঘরের ভিতরে কবার লাগিয়ে দিয়ে আমরা থাকি না। ওরা পায়খানা পেচ্ছাপ পাইলে ওই গামলা দিয়ে দেই, বালতি দিয়ে দেই ছেলে মেয়েকে। গেল বছর এইখানে কিন্তু বাঘ উঠে এখানে শুয়েছিল, আবার 2025-এ এই বছর ওই পারে বাঘ উঠেছিল প্রথম। মানে এখন তাহলে খুব আতঙ্কের মধ্যে বলুন। ও বাবা, রাত সন্ধ্যা পড়লেই আমার ছেলে মেয়ে কেউ কথাও বাড়ায়নি। মানে রাস্তাঘাটের লোকজন কেউ বেরোতে পারছে না, পড়াশোনার ক্ষতি হচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে। সামনে পরীক্ষা, মাধ্যমিক দিবে ছেলেরা, আচ্ছা, বাড়াতে পারছে না ভয়ে, কি করব। ওই যে সকাল হলে বাড়ি থেকে ওই গাছপালায় জল দিতে পারছি না আমরা। শুধু যে বাঘ এই পারে চলে এসছে বলে যে মানুষজন আতঙ্কে আছে তা নয়, প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন হরিণ, শুয়োর এই জঙ্গল থেকে এই লোকালয়ের যে সবজি চাষ হয়েছে বা ধানের ক্ষেত্রে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা তাণ্ডব চালায়। শুয়োর পারে চলে এসছে। বাবা, ধানের অবস্থা রাখি। বাঘের পায়ের ছাপ এবারে কোথায় দেখা গেছে? কোথায়? ওই ফিশারের ধার দিয়ে গেলে ওই সামনে। 2023 সালের সময় বাঘ এসে প্রায় 3 মাস ধরে ছিল এই জঙ্গলে। 3 মাস। শুধু যে বাঘ যে এসেছিল, বাঘ নয়, বাঘিনী এসেছিল। শুধু যে বাঘিনী এসেছিল তা নয়, তার সঙ্গে দুটো শাবক নিয়ে পার হয়েছিল। শিক খুঁজে যখন ক্যাংড়া খুঁজতে যাই, তখন দেখি না কি একটা জোরে শব্দ, একটা কি হটে, মানে এখানে আমরা আছি মানে অনেকটা দূরে। আচ্ছা, শব্দটা হটে যখন আমি যে এটা তো বাঘের পাউরি, কি হবে তেমনি ছুটে আমার জন পাচ্ছে যাইলি, ওরা দেখে ছুটে আইসে আমার গ্রামে খবর দিই। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পাথর প্রতিমার এল প্লটের উপেন্দ্রনগরে বাঘ হানা দিয়েছে জঙ্গল থেকে, লোকালয়ের জঙ্গলে। কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে সেই বাঘ কি আদবে এই জঙ্গলে রয়েছে, না সেই বাঘ তার স্থান পরিবর্তন করেছে, সব কিছু এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনারা সবটুকু জানতে পারবেন বা এখানকার গ্রামবাসীরা কি বলছেন সেগুলো সব কিছু বুঝতে পারবেন। চলুন। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে এই স্থানে হচ্ছে বাঘ উঠেছে, তা নিয়ে এখানকার গ্রামবাসীরা খুব আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু আজকের সকালের খবর যেটা আমরা জানতে পারলাম, বাঘ ধানচি ফরেস্টে আশ্রয় নিয়েছে। তো সেটা এখনও শিওর নয়, কেননা বাঘ 3-4 দিন হলো এই এলাকাতেই কিন্তু তাণ্ডব চালাচ্ছে। তো যার কারণে কেউ নিশ্চিত হতে পারছেন না যে বাঘ এখানে আছে না অন্যত্র কোথাও চলে গেছে। আর দেখুন জায়গাগুলো কতটা নিস্তব্ধ, মানে কোনো মানুষজন কেউ নেই, মানে বুকটুক কাঁপছে ভয়, কেউ নেই এখানে দেখুন। আর খাঁচা এখনো বসানো রয়েছে, খাঁচা এখনো বসানো রয়েছে, ওইখানে খাঁচা রয়েছে ওইখানে। আর এই রাস্তায় মূলত কেউ আসে না বললেই চলে, জাল অনেকটাই ঘেরে রয়েছে, জাল অনেকটা জাল ঘেরে রয়েছে। ঘরের ভিতরে কবার লাগিয়ে দিয়ে আমরা থাকি না। ওরা পায়খানা পেচ্ছাপ পাইলে ওই গামলা দিয়ে দেই, বালতি দিয়ে দেই ছেলে মেয়েকে। পরীক্ষা চলছে না সব, দেই না। টিউশন যেতে পারছে না বাচ্চারা, তো টিউশন যেতে পারছে না। সকালেই ভোরে টিউশনটাই ওইটাই যায়, রাত্রি পাঠশালায় পাঠাইনি বাচ্চাকে, কি করে পাঠাইবো ভরসা। ও রাত্রে হচ্ছে কেউ ওই টিউশন যেতে পারছে না? না না, বাড়ি থেকে সামনে পরীক্ষা, মাধ্যমিক দিবে ছেলেরা। আচ্ছা, বাড়াতে পারছে না ভয়ে, কি করব। ওই যে সকাল হলে বাড়ি থেকে ওই গাছপালায় জল দিতে পারছি না আমরা, দেই না। আজ 8 দিন 7-8 দিন জল দিতে পারছি না বাড়ি। মানে অন্য সময় সকাল সকাল আসতেন, এখন রোদ্দুর উঠলে আসতেন? ভোরে আসতি, তো ভোরে আসতি, যাওয়ার আশা করতি। বড়া প্রচুর, তো বড়াই ধান জমে ধান পাকিছে, ঝাড়াইতে করতে পারিনি, বানতে পারিনি। শুকরও চলে আসে রে বাবা, দেখলে তার সালকা দেখুনি আসছে, তুই তো দিতে বাড়ি চলে এলো। শুয়োরে পারে চলে এসছে। বাবা, ধানের অবস্থা রাখি। বাঘের পায়ের ছাপ এবারে কোথায় দেখা গেছে? কোথায়? ওই ফিশারের ধার দিয়ে গেলে ওই সামনে ওই যে একটা নিম গাছ আছে, একটা ফেরি বাঁধের মতন আছে, সেই সামনে যেন উঠে আমার সঙ্গে সঙ্গে পড়ে লাভ কেটে দিছি। আর ওইখানে জঙ্গলটা সেই চটকি মারছি, তা দেখলে তা সেটা আড়ে মাল বলছে যারা জঙ্গল বাই, পুরুষ বাঘ যারা বলে যে আমরা এরকম জিনিস দেখিনি কোনোদিন, এ জিনিস কথাই ছিল। বাঘ আছে যারা জঙ্গল বাইতো যাইতো তারাই দেখতো বাঘ, কিন্তু এটা কি বাঘ, অনেক বড়।
বুড়ো বাজরা পুরা যেন মহেশের মতন। যখন ওই রেগে উঠে পড়বে বলে বলে কি তার পাউড়িটাতে এত বড়। ও বাবা, বিশাল বড় তো। আচ্ছা, বাঘ কবে মানে এখানে কবে এসছে, এটা কবে, মানে কি প্রথম থেকে একটু বলুন দেখি, মানে কোত্থেকে জানা গেল যে বাঘ এসছে পারে? বাঘ আসছে মানে আমরা তো চরে মাছ কাঁকড়া ধরি। আচ্ছা। মাছ কাঁকড়া না ধরলে আমরা খাবো কি, গরিব লোক আমরা। হ্যাঁ। জাল নৌকো আছে নাকি? হ্যাঁ আছে, আমরা যাই কোচা নৌকা আছে আচ্ছা। যাই, কিন্তু এবারে জাল নৌকা জালে গাং দিয়ে যেতে হয়, ওটা তার গাং দিয়ে যেতে পারছি না আমরা। উপরে ওই যে শিক খুঁচা হয়েছে বলে না, এই শিক ধরে আমরা মাছ ধরি, কাঁকড়া ধরি। হ্যাঁ হ্যাঁ। ওই শিক খুঁচে যখন কাঁকড়া খুঁজতে যাই হ্যাঁ। তখন দেখি না কি একটা জোরে শব্দ, একটা যেন কি হটে, মানে এখানে আমরা আছি মানে অনেকটা দূরেই। আচ্ছা। শব্দটা হটে যখন আমি যে এটা তো বাঘের পাউরি, কি হবে তেমনি ছুটে আমার জন পাচ্ছে যাইলি, ওরা দেখে ছুটে আইসে আমার গ্রামে খবর দিই। আচ্ছা। গ্রামের লোকজন সবাই। এটা কবে হয়েছে এটা? ওটা আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে 4-5 দিন আগে। আচ্ছা। 4-5 দিন আগে হয়, রবিবার না কি একটা দিন একটা হবে, 4-5 দিন মোড় হয়ে যাবে আজকে। আচ্ছা আচ্ছা, মানে সকাল নাগাদ হয়েছে এটা? সকালে এতবার টাইমটা। আচ্ছা। এর আগে একটু আচ্ছা। আমরা একটু ভোরে ভোরে যেছি, ওরা যাই, আমরা সবসময় যাই তো। দেখো দেখি না এরকম পাউড়ি, যখন গ্রামবাসী সবাইকে ডাকাডাকি হাঁকাহাঁকি, ফরেস্টারকে ফোন করা হলো, ফরেস্টারের নাম্বার আছে, আর আগের বছর আসছিলাম 13 বছর নাম্বার এখানে এসেছিল। হ্যাঁ এখানে সেই বাগবাড়ি আসছিল। এবারে ফোনাফানি করতুন, ফরেস্টার আইলো, রেঞ্জার বাবু এলো, আর আমাদের ওইখানে সমীর বাবু কালকে গত পরশুদিন রাত্রে বিকালে আসছে, রাত্রে বাড়ি পালিয়েছে। ওরা সব খবর সব ফরেস্টার সবাই এলো, এসে এই খবর দিন জাল টাল ঘেরলো। জাল টাল ঘেরা আমরা বলছি এই জালটা যে ঘেরা হচ্ছে ওই জালে কি আটকাবে, কেন কেটেও আসতে পারে ও জিনিস, ও তো বিষাক্ত জিনিস, আমরা ভয় করি। দেখে ওটা অনেকে বলা হলো, তারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো আছি এখন এখানে আছে এখন, আর ফরেস্টার বাবুরা যে ওই যে টাইগার টিম মইপিটের ওরা আসছে এখানকে, এসে এখন আছে এরকম। এখন কি বাঘ আছে বলছে? এখন বাঘ কালকে রাত্রে কি ধনটিকে পারি যাইলো, আবার পারি চলে আসছে, আবার পারি চলে আসছে। ওই যে আমাদের গ্রামবাসী খুনে আসে, এই যে বলে গেল যে সাবধান, তোমরা ওখানকে যাবো না, এখন জাল ঠাকুর বলা যায়নি, কোনখানে জাল নিচু হয়ে আছে কোনখানে উপরে হয়ে আছে, ওটা কিন্তু শত সাবধান। মাইকে প্রচার করে দিছে আমাদের। ও মাইকে প্রচার করে দিয়েছে? মানে ঢঞ্চিতে গিয়েছিল, গিয়ে আবার চলে এসেছে, আবার চলে আসছে। কি অবস্থা ঠিক জানা যায়নি এখনো। ফরেস্ট টিম আসেনি এখনো? সকালে আসেনি, ওই জন্য আসছে তোমরা উধার দিয়ে, ওই জন্য বলি যে কখন বলা জানি গ্রামবাসী আমাদের এখান থেকে ওখানকে যাইছি, ওদিকে ঘুরে চলে গেছি, ওখানে যাওয়া ধান মাটি ধান সব মাঠে ঝরে যাচ্ছে না, কি করবো এখন? ও ধান খেতে যদি ঢুকে থাকে বোঝাও যাবে না। না ধান জঙ্গলে ঢুকছিল তো সিদ্ধনগর অঞ্চলে, ওইখানে ঢুকছিল, তারা কতনু তো ঢুকেছে, আবার ধান জঙ্গলে শুয়েছিল। দেখো কাণ্ড। এই ধানের কালার যাওয়ার কালার হতে প্রায় একই। হ্যাঁ, মানে এখন তাহলে খুব আতঙ্কের মধ্যে বলুন। ও বাবা, রাত সন্ধ্যা পড়লেই আমার ছেলে মেয়ে কেউ কথাও বাড়ায়নি, রাত বিরেতে বাথরুম টাথরুমে মানে কেউ বেরোয় না। ওই ল্যাট্রিন এ তুলে দিলি, দিয়ে ওই পায়খানা পেচ্ছাপ পাও রাত্রে যাই করি না কেন, কোনদিন করে ছেলেরা কোনদিন করেনি, সব দিন তো সমান নয়। এই মানে এই ধাই ভয়, মানে সন্ধ্যার পর লোকজন তো মানে রাস্তাঘাটে দেখাই যায় না। না দোকান ঘাটে কেউ যায় না। তবু সন্ধ্যা কটা নাগাদ বাড়িতে ঢুকে যান? ওই কটার দিকে, মানে ধোয়া মিটবে না, ওরা ঢুকে যাবে। কি অবস্থা! এখন ধান চার ধারে আছে, আপনি তো ঘর থেকে দেখতে পাবো যে বাদায় একটা বাছুর চলে, ছাগল চলে দেখতে পাবো, কিন্তু এখন চার ধারে ধান জমি কি করে দেখতে পাবো, তার ভিতরে ঢুকে যাওয়া থাকবে। এমনি রাস্তায় আলো টালো কিছু দেওয়ার ব্যবস্থা করেন? আলো দিচ্ছে মানে ওই সাইডটা আলো দিচ্ছি, এই সাইডটা আলো দেয়নি। ওই কটা ওই ধারে গাং ধারে ঘর কটা আছে, ওই ধারে কিন্তু ফরেস্টার কটা থাকে, 10 জন 12 জন, ওখানে টিম একটা দিয়ে রাখছে। আচ্ছা, ওরা কেপুলার থেকে পারিয়েছে, তো যাতায়াত করে কেপুলার থেকে। কেপুলার থেকে বাঘ এসছে? হ্যাঁ, কেপুলার থেকে তো ওই মইপিটের থেকে ওখানে 3টা ছাগল ওখানে খেলেছে, তো 3টে ছাগল খেয়ে নিয়েছে। হ্যাঁ, কেপুলারে 3টে ছাগল খেয়ে নিয়েছে। ওটা কবে হয়েছে? ওটা আজকে 7-8 দিন, ও ধারে তারা কত না ধারকে আসে 6-7 দিন আগে। ও বাবা, বিশাল দৌড় করছে। হ্যাঁ, একে ধরতে পারবো না, কি করতে পারবো? ছেলে বাঘ তো, ছেলে বাঘ, বাবা এ সাংঘাতি বাঘ, এ বাঘের মতন বাঘ। না আপনাদের চোখের সামনে পড়েনি তো? না চোখের সামনে পড়েনি, মানে জোর কিন্তু হামলাচ্ছি, গর্জন করছিল জঙ্গল অনেক দূরে, কিন্তু আর গর্জন সেখানে এখানে মাটি থাক কাঁপ, এই মাটি কাঁপ পুরা এরকম হাত ধরবে, মানে জঙ্গলের ভিতর থেকে গর্জন করে। হ্যাঁ, যদি ও যে লক্ষ্মী চড়া মানে ওই ধারে বাঘের জঙ্গলে যদি হাঁকায়, ও এখানে মাটি ধরবে।
এমনি এমনি এখানে পথরাতে উঠে গিয়েছিল নাকি? পথে উঠছিল তো, বাথের জল খেয়েছিল, 18 বছর এখানে বাড়ির জল খেয়েছিল, আমার এই পুকুরে জল খেয়েছিল। মিষ্টি জল খেতে এসে? হ্যাঁ, মিষ্টি জল খেতে উঠি, তার জন্য এই জালটা ঘেরছি, কিন্তু তাও তো ভয়। আপনার চোখে বাঘ দেখেছেন কোনোদিন? না, আমরা ডাক শুনেছি, কিন্তু আমরা জালে যাই ওর পারে, ওখানে ডাক শুনেছি, কিন্তু এই ধারে যে ওইখানে চলে যা দেখতে পাবো এই এরকম থাবা। ওই পারে জালটা যে বেঁকে গেছে ওইদিকে একটা নিম গাছ আছে, আচ্ছা, নিম গাছের গোড়া থেকে একটা ড্রেন মতন আছে, এইভাবে যেরকম ড্রেন একটা, ওই ড্রেনটাই দেখতে পাবো সাপ। তো জেঠিমা যেটা বললেন, বাঘ এখানে এই জঙ্গলে প্রথম ছিল, তারপর এখান থেকে তাড়া খেয়ে শ্রীধরনগরের দিকে প্রথম বাঘ চলে যায়, তারপরে ওখান থেকে আবার তাড়া খেয়ে বাঘ সোজা চলে যায় একদম ধনচি ফরেস্ট। কিন্তু গত রাতে খবর হয় ধনচি থেকে বাঘ নাকি আবার এই জঙ্গলে কিন্তু আশ্রয় নিয়েছে। আর দেখুন পুরো লায়লনের যে ফেন্সিং, পুরো একদম যে চর আছে, একদম জলের উৎস যেখানে রয়েছে সেখানে পর্যন্ত এই জাল ঘিরে দেওয়া হয়েছে। এই দেখুন অনেক শক্ত এই জালগুলো, অনেক শক্ত। এগুলোতে বাঘের পায়ের ছাপ ছিল, এখন তো কটাল শুরু হয়েছে তো জল উঠে গেছে, তাই ভালো দেখতেও পাবো না। আর কটালের সময় জলের সঙ্গে পলি এসে জমা হয়ে যায়। আর একবার দেখুন এই জাল, যারা সুন্দরবন বেড়াতে যান না, লঞ্চে বসে জাল দেখছেন, কাদামাখা জাল, ভেজা জাল, রং পরিবর্তন হয়েছে, ওই দেখে কত আনন্দ উপভোগ করছেন। কিন্তু দেখুন আমরা একদম মানে লোকালয়ের যে পথঘাট, সেই পথঘাটের পাশে জাল এরকম পাতা রয়েছে, সেখানে আমরা হাত দিচ্ছি, মানে একটা আলাদা অনুভূতি কাজ করছে, তার সঙ্গে আবার বিশাল ভয়ও করছে। আবার ভাবতে অবাকও লাগছে যে আমাদের এলাকায় বাঘ, তা আবার একবার নয়, প্রত্যেক বছরই এরকম আসে, মানে ভাবতেও অবাক লাগছে। আর ফরেস্ট আধিকারিক কর্মীরাও তো ওনারা প্রতিনিয়ত নিষ্ঠার সাথে ডিউটি করছেন, মানে 3-4-5 দিন মতো ওনারা এখানে স্টে করে আছেন, বাড়িঘর পরিবার ছেড়ে, নিজেদের পার্সোনাল কাজকর্ম ছেড়ে ওনারা এখানেই স্টে করে আছেন। ভেবে দেখুন ওনাদের জীবনটাও বা কতটা ঝুঁকিপূর্ণ আর কতটা কষ্ট। আর এই জালগুলো যখন বয়ে আনা হয় না, 7-8 কিলোমিটার একটা মানে দূরত্ব মানে এরিয়ায় জাল ঘেরা কিন্তু মুখের কথা নয়। এই যে খুঁটিগুলো পুরো গর্ত খুঁড়ে মানে এখন পোতা হয়েছে, তারপরে এই জালগুলো নিয়ে সেই যে এই যে ফাইবারগুলো গলানো হয়েছে, তারপরে যে কাঁধে করে জালগুলো বয়ে বয়ে নিয়ে এসে যে তৎক্ষণাৎ এই জালগুলো ঘেরা, শুধু যে জাল ঘিরে দিয়ে যে ক্ষান্ত তা নয়, জঙ্গলে নেমে বাজি ফাটানো, চিৎকার করা, টায়ার জ্বালানো, বাঘের মুভমেন্ট পরিবর্তন করে খাঁচার দিকে নিয়ে যাওয়া, মানে তার মানে কী বলবো, একটা ছোটো সন্তানকে যেমন তার মা হাঁটা চালানো শেখায়, পুরো একটা বাঘের মুভমেন্ট পরিবর্তন করতে হয় ফরেস্ট রেঞ্জার বা মানে যে টাইগার টিমে যারা কুইক রেসপন্সের টাইগার টিম রয়েছেন ওনাদের করতে হয়, পুরো গোল করে ঘিরে তাকে নিয়ে যেতে হয়, কত ঝুঁকিতে ওনাদের করতে হয়। তারপরে এই জঙ্গলের ভিতরে অজস্র কাঁটা রয়েছে, শ্বাসমূল রয়েছে, ওনাদের এই কাদায় 1 হাঁটু কখনো 1 কোমরের মতো কাদায় ওনাদের নামতে হয়, মানে অনেক কষ্ট, অনেক কষ্ট। তারপরে যদি এরকম বাঘ না ধরা পড়ে, বাঘ যদি মুভমেন্ট চেঞ্জ করে অন্য কোথাও চলে যায়, আবার এই জালগুলোকে তুলে নিয়ে গিয়ে সেখানে স্থানান্তরিত করতে হয়। তারপরে যদি বাঘও ধরা পড়ে, বাঘের যে খাঁচা, সেই খাঁচা তুলে নিয়ে আসতে হয়, পাট করে তুলে নিয়ে আসতে হয়। কেননা এই যে নদীর পাড় বা এই জঙ্গল একদম যে মেন রোডের সাইডে তা নয়, নদীর পাড় কাদা রাস্তা হেঁটে আসতে হয়, মাথায় করে নিয়ে আসতে হয়, খুব ভার, খুব ওজন, আমরা দেখেছি, খুব ওজন। তারপর বাঘ ধরা পড়লে বাঘের একটা ওজন রয়েছে, সেই খাঁচা তুলে নিয়ে যাওয়া, তারপরে তাকে লঞ্চে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করা, মানে যে জঙ্গল থেকে এসছে বা অন্য কোনো জঙ্গলে রেখে দেওয়া। যেটা হয় মূলত এই ঢুলিবাসানি বা চামটার জঙ্গল, এইসব জঙ্গলে হচ্ছে বাঘ ধরা পড়লে, লোকালের সাইডে বাঘ আসলে এইসব জঙ্গলে বাঘকে রেস্কিউ করা হয়। বা আরও জঙ্গল, ধুপনির জঙ্গল, এই ধুপনি, চামটা, ঢুলিবাসানি, এইসব জঙ্গলে হচ্ছে বাঘ রেস্কিউ করার পর রেস্কিউ করে এখানে ছাড়া হয়। তারপরও এই কিছু কাজ থাকে, এই জালগুলো যে ঘেরা হয়েছিল, এই জালগুলোকে আবার পুনরায় সেই জালগুলো তুলে আবার ফরেস্ট ডিপার্টমেন্টে যেখানে থাকে, স্টক থাকে, সেখানে রাখা, মানে একটা মানে লং প্রসেস। খাওয়া দাওয়ার সময় থাকে না, আমরা তো দেখছি এই 3-4 দিন ধরে খাওয়া দাওয়ার সময় নেই বেচারিগুলো, ছুটছে, সারাক্ষণ ছুটছে, মানে এত কষ্ট এত। তারপরেও অনেকে খারাপ মন্তব্য করেন, নেগেটিভ কথাবার্তা বলেন, এগুলো যদিও ঠিক নয়, কিন্তু খুব পরিশ্রম। আমরা তো মানে ফিজিক্যালি আমরা দাঁড়িয়ে দেখছি বেসিক্যালি কি হচ্ছে এখানে, মানে ঘুম নেই, রাতে জেগে আছেন, টহলদারি দিচ্ছেন, বাজি পটকা ফাটাচ্ছেন,
মানে সবাইকে সতর্ক করছেন, মাইকিং করছেন, মানে যত রকমভাবে অ্যালার্ট করা যায় গ্রামবাসীদের সেগুলো ওনারা করছেন। গেল বছর এই কোণে বাঘ উঠে শুয়েছিল, আর সেই বাঘকে প্রথম দেখেন এখানে একজন বাড়ি রয়েছে, বাড়ির কাকিমা মানে এইখানে এসেছিলেন, এসে কুকুর ডাকছে, শুয়োররাও সব ছোটাছুটি করছে। তো উনি সন্দেহ করে ওখান থেকে পুরো টর্চ মেরেছেন, পুরো এখানে একদম বাঘের চোখে গিয়ে টর্চের ফোকাস পড়ে এবং বাঘের চোখ জ্বলছে সেটা দেখতে পান। আর তখন কিন্তু এই ঝোপঝাড় কিছু ছিল না, তখন মোটামুটি এগুলো পরিষ্কার ছিল। তো উনি হচ্ছে ওখান থেকে টর্চ মারার পর পুরো বাঘের একদম চোখে ফোকাস পড়ে, তখন উনি সবাইকে ফোন করে জানান এবং তারপরে এই ফরেস্ট আধিকারিক এসে সেম এইরকমভাবে কিন্তু জাল ঘিরে দিয়েছিলেন এইখানে। তখন যদিও এই জঙ্গলে অনেক ক্যামেরা লাগানো ছিল, তো এইবারে ক্যামেরা লাগায়নি, কিন্তু এই কনগুলোতে প্রচুর ক্যামেরা লাগানো ছিল, প্রায় 6টা না 12টা মতো মোটামুটি ক্যামেরা লাগানো হয়েছিল, স্ট্যাপ ক্যামেরা। তো সেই পর্ব দেখবেন আমার চ্যানেলে রয়েছে, নাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জানতে পারবেন আপনারা। চলুন, আপনাদের এই জাল প্রায় 7-8 কিলোমিটার মতো ঘিরে দেওয়া হয়েছে, তারপরে আবার মাঝখানে অনেকটা গ্যাপ, তারপরে আবার একটা স্থানে এরকম জাল ঘিরে দেওয়া হয়েছে। প্রায় হচ্ছে 13 কিলোমিটার মধ্যে ডিস্টেন্স রয়েছে, সেখানে পর্যন্ত আমরা যদি যাই তো সেখানে এতটা হেঁটে আমাদের যাওয়াটা সম্ভব নয়। তো বাঘ মোটামুটি একদম এই জঙ্গলে আছে, এটা একদম নিশ্চিত। আর খাঁচাও ফরেস্ট আধিকারিক কর্মীরাও এখানে বসিয়ে রেখেছে। জানি না বাঘ কবে ধরা পড়বে, বা বাঘ যদি পেরিয়ে যে জঙ্গল থেকে এসেছিল সেই জঙ্গলে যদি চলে যায় তাহলে তো কোনো কথা হবে না, খুবই ভালো একটা হবে। কিন্তু এই জাল দেখুন, একদম সদ্য নতুন জাল। আর মূলত এই সুন্দরবনে এই শীত পড়তে শুরু করেছে, তো সুন্দরবন নয়, আমাদের বঙ্গে যে শীত পড়তে শুরু করেছে, বাঘ কিন্তু বারবার লোকালয়ে যে চলে আসার সম্ভাবনা একটু বেশি থাকে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই জানেন সুন্দরবন এরকম শীত পড়ার সঙ্গে সঙ্গে শিরোনামে বারবার উঠে আসে। তো যার কারণে এই সময়টাতে ফরেস্ট আধিকারিক টিমের পক্ষ থেকে অনেকটা সতর্ক রাখা হয়, সমস্ত গ্রামবাসীকে মাইকিং করে দেওয়া হয়, যারা জেলে ভাইরা মাছ কাঁকড়া ধরতে যান ওনাদেরও নিষেধ করা হয় বা সতর্ক করা হয়। তার মধ্যেও বাঘ লোকালয়ে চলে আসে। তো বাঘ লোকালয়ে যে চলে আসে তার একাধিক কারণ রয়েছে, যে শুধু খাবার নেই বলে যে বাঘ চলে আসছে এরকমটা তা নয়। আর এই পারে তো বাড়িঘর কিছু নেই বললেই চলে, গুটি কয়েক 2-3টে বাড়ি রয়েছে, আর কোনো বাড়িঘর কিছু নেই। আর জাল দেখুন কতটা, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি দেখুন, আমি প্রায় হেঁটে হেঁটে চলে যাচ্ছি, জালও পুরো শেষ হচ্ছে না। পাড় থেকে শুরু করে একদম জঙ্গল বরাবর, জঙ্গল মাঝ বরাবর জাল একদম চলে গেছে। জলের যে উৎস, আর এই চরটা অনেক বড় চর, যদি আপনারা সেই চর দেখতে চান না, আমার পর্বে মানে কিছু পর্ব রয়েছে চ্যানেলে, দেখবেন এই ধানচি আইল্যান্ডের পাশে যে চর রয়েছে সেই চরে আমরা জাল পেতেছিলাম, মাছ ধরেছিলাম, খুব ঢেউ হয় সেই চরে, আবার আপনারা দেখতে পাবেন। আর বিগত কয়েক বছর আগে মানে 2023 সালের সময় বাঘ এসে প্রায় 3 মাস ধরে ছিল এই জঙ্গলে, 3 মাস। শুধু যে বাঘ যে এসেছিলো, বাঘ নয় বাঘিনী এসেছিল, শুধু যে বাঘিনী এসেছিলো তা নয়, তার সঙ্গে 2টো শাবক নিয়ে পার হয়েছিল। ভেবে দেখেছেন ঠাকুরার নদী কত বড়, তারপরে তার স্রোত, জলের ঢেউ, এইসব থাকা সত্ত্বেও বাঘ তার বাঘিনীদের মানে বাঘিনী তার শাবকদের নিয়ে এপারে চলে আসছে। তাহলে ভাবুন, একটা বাঘের কাছে এইসব তুচ্ছ একটা ব্যাপার। আমি তো শুধু হেঁটেই যাচ্ছি, কিন্তু জাল এখনও শেষ হচ্ছে না। তো কালকের আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল, ফরেস্টেরই একজন স্যার হবে হয়তো উনি। তো ওনাকে বললাম যে স্যার বাঘ কেন বারবার পেরিয়ে আসে এরকম সিজনটাতে। তো উনি যেটা আমাকে বললেন যে বাঘ পেরিয়ে আসে অনেক কারণ রয়েছে, কিন্তু যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি বা যেটা জানা গেছে বা বোঝা যায়, বাঘ এই শীতকালে আইল্যান্ড চিনতে পারে না, কুয়াশার কারণে আইল্যান্ড চিনতে পারে না, বা বাঘের যে টেরিটরি রয়েছে মানে একটা এরিয়া রয়েছে, এরিয়াতে কি করে ইউরিন করে, ইউরিনতে ফেরোনাম বলে একটা হরমোন থাকে, সেটা স্প্রে করে দেয়, স্প্রে করার পর সেই জায়গা চিহ্নিত করে রাখে। কিন্তু এই জ্বরের সময় সেগুলো মুছে যায়, বা বাঘের নখের যে আঁচড় দাগ মুছে যায় বা বোঝা যায় না, তখন বাঘ
নির্দিষ্ট স্থান আর খুঁজে পায় না বা তার এরিয়া বুঝতে পারে না, তখন আবার কি ফাইটিংও হয়, মানে বাঘে বাঘে লড়াইও হয়। আবার সেই বাঘ ভয়ে আইল্যান্ড খুঁজে পায় না, চলে আসে। আবার দ্বিতীয়ত আরও কারণ রয়েছে যে বাঘ হচ্ছে যখন এই শীতকালে যে বাঘের একটা প্রজননের জন্য থাকে, মানে প্রজননের সময় মানে চলতে শুরু করে, তখন একটা স্ত্রী বাঘের পিছনে 2-3 জন পুরুষ বাঘ থাকতে শুরু করে। তখন স্ত্রী বাঘ বিরক্ত হয়ে আবার এই দিকে চলে আসে এবং এই যে স্ত্রী বাঘ এবং তাদের শাবকদের নিরাপত্তার কারণে নিয়ে চলে আসে। কেননা ছোটো ছোটো শাবকদের পুরুষ বাঘ নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য মেরে ফেলে বা খেয়ে ফেলে। তো তার জন্য আবার এই বাঘ এই লোকালয়ে চলে আসে। তারপরে বাঘের লড়াইয়ের কারণে চলে আসে এবং তার সঙ্গে বাঘের যে খাবারের যে সংকট, তার কারণেও বাঘ চলে আসে। তো এরকম বিভিন্ন একাধিক কারণ রয়েছে। তো তা নিয়ে যদি স্পেসিফিকভাবে ভিডিও করা হয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। জাল এখনও একদম ওই দিক পর্যন্ত আছে, আমরা তো ভয়ে যেতে পারছি না, কি বলবো আপনাদের। এই দেখুন, যত যাচ্ছি জাল আর শেষ হচ্ছে না। এই দেখুন, আর এই সাইডে সব মাছের ভেড়ি, সারি 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 হয়ে মাছের ভেড়ি রয়েছে। মূলত এগুলোতে নদীর জল ঢুকিয়ে কোনো মাছ কাঁকড়া চাষ করা হয়। আর এইখান পর্যন্ত জাল শেষ। আর ওই পারে যে জাল, ফাইবারের জালটা যে দেখালাম, নতুনের কালো সুতোর মতো জাল, ওই জালটা একদম আছে একদম নদীর চর পর্যন্ত, মানে ঠাকুরা নদীর চর পর্যন্ত। আর এটা হচ্ছে এল প্লটের উপেন্দ্রনগর। আর এই পূর্বে রয়েছে ঠাকুরা নদী, আর ওই পারে রয়েছে, পশ্চিমে রয়েছে জগদ্দল নদী। আর এই পারে রয়েছে উত্তরে রয়েছে মইপিঠ, কে প্লট এইসব রয়েছে। আর এই দিকে রয়েছে, দক্ষিণে রয়েছে এল প্লটের শ্রীধরনগর এবং ঠাকুরা নদীর শাখা। দেখুন কি ভয়ঙ্কর একটা কাণ্ড এই শীত পড়ার সঙ্গে সঙ্গে এই লোকালয়ের ঘটে চলেছে, গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। আর মূলত এখন এই নতুন এই বাঘের জালগুলো ব্যবহার করা হচ্ছে, খুব শক্ত এই জালগুলো। এতদিন হচ্ছে অন্যান্য এলাকায়, আমাদের এলাকা থেকে অনেক দূরে আমরা কভার করতে গেছি, বাঘ লোকালয়ে ঢুকেছে বা বিভিন্ন বাঘের আক্রমণের কথা, বাঘের গল্প আমাদের শুনিয়েছি। এবার বিশ্বাস হচ্ছে না, আমাদেরই এলাকায়, মানে আমাদের এলাকা বলতে কি, এখান থেকে আমাদের বাড়ি একটা নদীর পর, তো আমাদেরই এলাকায় এখন বাঘ হানা দিয়েছে। মানে বুঝতে পারছেন মানে কতটা কপাল মন্দ আমাদের। মানে রাস্তাঘাটের লোকজন কেউ বেরোতে পারছে না, পড়াশুনোর ক্ষতি হচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে। কেননা এখন ধান কাটার সিজন, সকাল সকাল সবাই ধান কাটতে যান, কেননা কুয়াশার সময় খড়গুলো ভেজা থাকে, সেই সময় খড় বাঁধতে বা কাটতে সুবিধে হয়। কিন্তু এখন রোদ্দুর না উঠলে কেউ পথে বেরোচ্ছে না বা ধান টান কাটতে যাচ্ছে না। এবার যারা ছোট ছেলেরা টিউশন যায়, বড় বড় ছেলেমেয়েরা কোচিং যায়, এখন তো এক্সাম চলছে, 9-10 এক্সাম চলছে, তো সমস্যা হচ্ছে। রাত্রের যে টিউশন কোচিং এগুলো কেউ যেতে পারছে না। এই হচ্ছে জালের একদম শেষ মানে এই মাটি থেকে একদম করা হয়েছে, এই খুঁটি দিয়ে পুঁতে দেওয়া হয়েছে। তারপরে দেখুন জালের হাইট দেখুন, আমার হাতও মানে পাচ্ছে না একদম। এটার হাইট প্রায় 8-8.5 মিটার মতো এরকম হবে, ফুট হবে এরকম ডিস্টেন্স উঁচু করে দেওয়া হয়েছে। আর যাতে বাঘ লাফিয়ে পারে না আসতে পারে, তার জন্য একদম কাছাকাছি বাঁশ দিয়ে ভালোভাবে সুতো দিয়ে, মানে ফাইবার যে সুতো, ফাইব্রিক সুতো দিয়ে ভালো করে ট্যাকশান দিয়ে রেখেছেন বনকর্মীরা। দেখুন আরও জাল এখানে জমা হয়ে রয়েছে, আরও জাল জমা রয়েছে, মানে এগুলো দিয়ে আবার এই ভেতর দিকে ঘেরার জন্য। মানে কালকের যখন গতকাল অর্থাৎ 3 তারিখ যখন আমি ছিলাম, তখন এত বড় জঙ্গল, প্রায় মানে 1000 বিঘারও বেশি, মানে এই জঙ্গলটা। আর এই জঙ্গলটার এত মানে তার দৈর্ঘ্য প্রস্থ এত বেশি, যার কারণে মানে ওনারা এত মানে কীভাবে মানে এই বাঘকে তার রেস্কিউ করবে, মানে খাঁচাবন্দি করবে বা বাঘকে পাঠিয়ে দেবে অন্য জায়গায়, মুভমেন্ট পরিবর্তন করবে, কোনো কিছু ওনারা বুঝতে পারছিলেন না। প্রায় 13 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স রয়েছে, মানে জঙ্গলটার পুরো দৈর্ঘ্য, মানে লম্বা যদি হেঁটে যাওয়া যায়। তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাঘ যেখানে দেখা যাচ্ছে সেখানে জাল নিয়ে পুরো ঘিরে দিচ্ছে, 5-6 কিলোমিটার বা 3-4 কিলোমিটার করে পুরো জাল দিয়ে ঘিরে দিচ্ছে, মানে পুরো জঙ্গলটাকে পাট পাট করে পুরো সেপারেট করা হয়েছিল। কিন্তু তারপরেও বাঘ জোয়ার, মানে এখন যেহেতু কটাল চলছে তো দেখবেন, এই দেখুন জোয়ারের জল চলে এসেছে, দেখুন জোয়ারের জল চলে এসছে। তো যার কারণে কি হয়েছে, বাঘের পায়ের ছাপ মানে কবে হেঁটেছে কিছু বোঝা যাচ্ছে না। একটা আওয়াজ হলো রে বাবা। তো বাঘের যে পায়ের ছাপ ভালো মতো বোঝাও যাচ্ছে না যে এটা কখন তার মানে গতিপথ বা
মুভমেন্ট পরিবর্তন করেছে ঠিক বোঝাও যাচ্ছে না। তো যার কারণে ফরেস্টরাও মানে খুব হিমশিম খেয়ে যাচ্ছেন। এটা আমি গতকাল মানে অর্থাৎ 3 তারিখ আমি এটা ভালোভাবে মানে ফিল করতে পেরেছি। আবার জোয়ারের সময় জল তো একদম গভীর জঙ্গলে চলে আসে, বাঘ আবার সাঁতরে অন্য জঙ্গলে চলে যাচ্ছে, মানে এই রকম মানে নাকানি চুবানি করে দিয়েছে কালকের ফরেস্ট আধিকারিক কর্মীদের। প্রায় 60 জনের মতো টাইগার টিম ছিলেন সবাই, মানে ওনাদের পুরো মানে কি বলবো লিটারেলি মানে ওনাদের পাগল করে দিয়েছে একটা বাঘ। আর সবাই বলছে পুরুষ বাঘ, মানে এত বড় বাঘ, মানে এই প্রথম যেন এইরকম সুন্দরবনের এই সাইডে মানে বেঙ্গল সাইডে সব থেকে মানে এত বড় বাঘ যেন দেখা গেছে, মানে একটা বড় প্রাপ্তবয়স্ক মোষের মতো এরকম ফিগার হাইট, মানে এত বড় বাঘ। কাকিমা তো বলছেন, অবশ্যই শুনেছেন, মানে ওনারা হচ্ছে প্রথম নাকি দেখেছেন জঙ্গলেই মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন, গর্ত করে, তখনই কিছু দূর থেকে মানে কিছুটা দূর থেকে এই বাঘের গর্জন শুনতে পায় এবং বাঘের পায়ের ছাপও চোখে পড়ে। সেই থেকে মোটামুটি ওনারা সব ভয় চলে আসে, গ্রামে এসে লোকজনকে খবর দেন, ফরেস্ট আধিকারিকদের ফোন করে জানান। আর এখানে হচ্ছে প্রত্যেকটা বাসিন্দাদের কাছে ফরেস্ট আধিকারিকরা ওনাদের অফিসের নাম্বার দিয়ে রেখেছেন। কোনো কিছু সমস্যা হলে সারা বছর মানে 365 দিনের মধ্যে কোনো সমস্যা হলে ফোন করে জানানো হয়। তো সবার কাছেই নাম্বার রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের। তো ওনারা জানানোর পর ওনারা তৎক্ষণাৎ এখানে এসে তারপরে মইপিট রেঞ্জের সবাই এসে এই এত কিছু মানে এক কথায় বলবো যাত্রাপালা পুরো, আর কিছু বলার নেই। দেখুন, এই যে বাঘকে আটকে রাখার জন্য যে জাল ব্যবহার করা হয়েছে বা লাইলনের ফেন্সিং বলা হয়, এই জাল কিন্তু একটা প্রাপ্তবয়স্ক বাঘের কাছে কিন্তু কিছুই নয়, ছেলে খেলা একটা ব্যাপার। এই জাল দেওয়া হয়েছে শুধুমাত্র বাঘকে আটকে রাখার জন্য, যেটা প্রসেস মানে বাঘের যে সাইকোলজিক্যাল ব্যাপারটা সেটাকে ঘোরানোর জন্য। জাল আছে ওখানে যাব না, কিন্তু বাঘ যদি মনে করে এই জাল তার কাছে পুরো তুচ্ছ, মানে আর কিছুই না, চাইলে এই জাল ছেড়ে বেরিয়ে আসতে পারে। বাঘ যদি লাফিয়ে ওঠে এই জালের কাছে এসে এই বাঁশ ভেঙে যেতে পারে, বা জালের উপর থেকে লাফ দিয়ে এরকম ধেপে পুরো ধাপিয়ে বেরিয়ে আসতে পারে। তো যখন বাঘ অ্যাগ্রেসিভ মুডে থাকবে, সে কাউকে শিকার করার জন্য থাকবে, তখন এই জাল কিছুই নয়, শুধু এই বললাম সাইকোলজিক্যাল কিছু একটা ইফেক্ট আনার জন্য এই জাল ব্যবহার করা হয়। বাঘকে খাঁচাবন্দি করার জন্য যে খাঁচা বসানো হয়েছিল এবং খাঁচার মধ্যে একটা টোপ দেওয়া হয়েছিল ছাগলকে, সেই খাঁচাটাকে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন, ওই অদূরে খাঁচাটিকে বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন? একদম চারিদিকে গাছপালা দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে না বাঘ বুঝতে না পারে, কারণ বাঘ খুব চালাক চতুর একটি প্রাণী। তো ছাগলটা হয়তো বার করে নিয়েছিল, কেননা বাঘ ধনচি আইল্যান্ডের দিকে চলে গিয়েছিল, ধনচি ফরেস্টের দিকে। তো আবার যেহেতু এই সাইডে বাঘ পেরিয়েছে, খবর হয়ে গেছে, তো যার কারণে আবার এখানে হয়তো ফরেস্ট আধিকারিকরা এসে ওনারা এখানে হয়তো আবার এই টোপটাকে কাজে লাগাবে। আর এটা পুরো একদম রাস্তা জাল দিয়ে পুরো ঘেরা রয়েছে, আর ওই পারে রয়েছে একদম লোকাল যে গ্রাম উপেন্দ্রনগরে ওই পারে। আর বাঘ এই পারে উঠে ধান খেতে চলে গিয়েছিল, মানে গেল বছর এই 2023 সালে বাঘ তার শাবক মানে বাঘিনী তার শাবকদের নিয়ে ওই ধান টান পুরো একদম একাকার কাণ্ড করে দিয়েছিল, পানের বরজে ঢুকে গিয়েছিল, মানে এইসব পুকুরেও জল টল খেয়েছিল। তো এইবারে সেটা করতে পারেনি, এই নদীর পাড়ে ওঠার আগেই গ্রামবাসীরা দেখতে পেয়ে যান, যার পর সবাই ভয় চলে যায়, মানে বাঘ ভয়ে আবার জঙ্গলের দিকে চলে যায়। মূলত এই গ্রামের এই যে স্থানটাতে প্রত্যেক বছর কিন্তু বাঘ পেরিয়ে আসে, যেহেতু ওপারে রয়েছে ঠাকুরার নদী, তারপর রয়েছে কলস জঙ্গল, এবং উত্তরের দিকে রয়েছে আবার এই দিকের উত্তরে রয়েছে আবার মইপিটের বৈঠাভাঙা জঙ্গল। তো বাঘ কোন দিক থেকে পেরিয়ে আসে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু অনুমান করা হচ্ছে যে 27শে নভেম্বর শ্রীকান্তপল্লীতে একটি বাঘ উঠেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন পর্বতে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। তো সেই বাঘ সেখান থেকে তাড়া খেয়ে নাকি কে প্লটের যে 1000 বিঘে একটা জায়গা রয়েছে বা ওই 0 পয়েন্টের দিকে বাঘটা উঠেছিল, পায়ের ছাপ দেখা গেছে। তারপর নাকি সেখান থেকে তাড়া খেয়ে বাঘ এই এল প্লটের উপেন্দ্রনগরের এই স্থানে হচ্ছে আশ্রয় নিয়েছিল। পুরো সারা জঙ্গল পুরো বাঘের পায়ের ছাপের দেখা যায়, বাঘের বিচরণ উপলব্ধি করা যায়। কিন্তু বাঘ এখন যেটা বলছেন, এই যে জঙ্গলটা, এই যে উপেন্দ্রনগর জঙ্গল অনেক বড়, কিন্তু বাঘ কাল বিকেলের পর থেকে না আজকের রাতের পর থেকে মোটামুটি বাঘ তার বিচরণ বা তার মুভমেন্ট চেঞ্জ করে এখন ধনচি ফরেস্টের দিকে গেছে।
কিন্তু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত নয় যে বাঘ যে এই জঙ্গলে নেই, এরকম কেউ কিছু বলছেন না। সবাই বলছেন যে বাঘ এখনো আছে, কিন্তু ধরা পড়ছে না। খাঁচা তো বসানো রয়েছে এখনো পর্যন্ত, জানি না বাঘ কবে ধরা পড়বে বা বাঘকে কবে রেস্কিউ করে তার যে জঙ্গল থেকে বেরিয়ে এসছে সেই জঙ্গলে ছাড়বেন, কেউ বলতে পারছেন না। চলুন, আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পর ফরেস্ট আধিকারিক কর্মীরা চলে আসবেন, আমাদের বেশি সময় থাকা যাবে না। ওনারা নিষেধ করেছেন বেশি জাল ধরে অনেকটা যাতে না যাই।